সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কোভিড-19 এই অবসর সময়ে আমি আশা করব তোমরা বাসায় খুব ভালোভাবে পড়াশোনা করছো। তো আজকে তোমাদের পাঠ্য বিষয় হচ্ছে বাংলা ভাষার জন্মকথা। এটি মূলত হুমায়ুন আজাদের একটি প্রবন্ধ। বাংলা ভাষার জন্মকথা এই নামটির মাধ্যমে কিন্তু তোমরা একটু আঁচ পাচ্ছ যে কি এটা বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে রচনা হয়েছে। এখানে মূলত বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস, বাংলা ভাষাটা কিভাবে আমাদের এখানে এসেছে সেই বিষয়টি মূলত প্রাবন্ধিক চমৎকারভাবে তুলে ধরেছেন। তো এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা যা শিখবে তা হচ্ছে লেখক হুমায়ুন আজাদের পরিচিতি উল্লেখ করতে পারবে, নতুন শব্দগুলো ব্যবহার করে অনুচ্ছেদ গঠন করতে পারবে, এছাড়া বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস ব্যাখ্যা করতে পারবে। তো দেখো এখানে হুমায়ুন আজাদের কিছু ছবি দেওয়া আছে। আসলে আমরা অনেক সময় বই পড়ি কিন্তু লেখক সম্পর্কে অনেক কিছু জানি কিন্তু লেখককে চিনি না। সেই ক্ষেত্রে তোমরা হুমায়ুন আজাদের চিত্রটি একটু দেখে নাও। দেখো তার রচিত কিছু প্রবন্ধের পরিচিতি দিচ্ছি। হুমায়ুন আজাদের বাক্যতত্ত্ব, আরেকটি আছে সীমাবদ্ধতার সূত্র, হুমায়ুন আজাদ রচিত আমার বিশ্বাস, আরেকটি আছে আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম, লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী। এই বইটি একটি চমৎকার বই। এখানে তোমরা বাংলা সাহিত্যের মোটামুটি খুঁটিনাটি সব কিছুই তোমরা এই লাল নীল দীপাবলি বইটিতে পাবে। আরেকটি আছে কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী। এটাও মূলত বাংলা ভাষার ইতিহাস সম্পর্কিত প্রবন্ধ। তো চলো শিক্ষার্থীরা আমরা হুমায়ুন আজাদ সম্পর্কে একটু জেনে নিই। হুমায়ুন আজাদ মূলত 1947 সালে মুন্সিগঞ্জের শ্রীনগরে রানীখাল গ্রামে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি মূলত ভাষা ও সাহিত্যের গবেষক হিসেবে আমাদের বাংলা সাহিত্যে সমধিক খ্যাতি অর্জন করেছেন। তিনি যেমন কাব্যগ্রন্থ লিখেছেন তেমনি কিশোরদের নিয়ে বিভিন্ন ধরনের গ্রন্থ লিখেছে, কিন্তু তার মূল প্রবণতা ছিল গবেষক। সেই গবেষণার তাগিদে মূলত আমি পূর্বে যে বইগুলোর নাম বলেছি সেগুলি মূলত তাকে আমাদের সাহিত্য সমাজে সমৃদ্ধ করেছে। তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে অন্যতম হচ্ছে অলৌকিক স্টিমার এবং জলচিতাবাগ। এছাড়াও কিশোরদের জন্য লাল নীল দীপাবলি, কত নদী সরোবর, তারপর আমরা কি বাংলাদেশ চেয়েছিলাম, আমার বিশ্বাস ইত্যাদি রচনা তিনি লিখেছেন। এবং বাংলা একাডেমি থেকেও তিনি অনেক পুরস্কার পেয়েছেন এবং 2004 সালে 12 আগস্ট জার্মানির মিউনিখে মৃত্যুবরণ করেন। তো চলো শিক্ষার্থী আমরা পাঠে চলে যাই। কোথা থেকে এসেছে আমাদের এই বাংলা ভাষা? প্রাবন্ধিক শুরুতেই জিজ্ঞাসা করছে আমাদের বাংলা ভাষাটা কোথা থেকে এসেছে। ভাষা কি জন্ম নেয় মানুষের মতো? প্রাবন্ধিক জিজ্ঞাসা করছে আমরা মানুষরা যেভাবে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি ঠিক ভাষাও কি তেমনি মানুষের মতো জন্ম নেয়? বা যেমন বীজ থেকে গাছ জন্মে তেমন ভাবে জন্ম নেয় ভাষা? না, ভাষা মানুষ বা তরুর মতো জন্ম নেয় না। বাংলা ভাষাও মানুষ বা তরুর মতো জন্ম নেয়নি, কোনো কল্পিত স্বর্গ থেকেও আসেনি। এখন আমরা যে বাংলা ভাষা বলি 1000 বছর আগে তার ঠিক এমন ছিল না। অর্থাৎ ভাষা আমরা আজকে যে ভাষার কথা বলছি তা কি আমাদের কি 1000 বছর বছর পূর্বেও যারা এই পৃথিবীতে ছিলেন তাদের ভাষাটা হয়তো বা একরকম ছিল না। সময়ের স্রোতে কালের গহ্বরে ভাষার রদ বদল হয়, কারণ ভাষা হচ্ছে বহমান নদীর মতো। কিন্তু নানা রকম প্রাকৃত ছিল ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে। দেখো এই বাংলা তো একদিনে আসেনি, তাই না? বাংলা ভাষার তখনকার সময় ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে প্রাকৃত ভাষা ছিল, কিন্তু প্রাকৃত ভাষারও কি বিভিন্ন রূপ ছিল। তাহলে তোমরা প্রশ্ন করতে পারো তাহলে বাংলা প্রাকৃত থেকে উদ্ভব হয়েছিল কি বাংলার? এই সম্পর্কে অনেক মতভেদ আছে। এই সম্পর্কে প্রথম স্পষ্ট করেন মূলত আমাদের জর্জ আব্রাহাম গিয়ারসন। তিনি মূলত বলেছেন যে কি বাংলা ভাষার উদ্ভব হয়েছে প্রাকৃত থেকে।
কিন্তু তিনি বলেছেন যে বহু প্রাকৃতের একটি নাম হচ্ছে মাগধী প্রাকৃত। অর্থাৎ মাগধী প্রাকৃত কোত্থেকে এসেছে বলতো? মাগধী প্রাকৃত হচ্ছে প্রাকৃতের একটি রূপ। অর্থাৎ মাগধী প্রাকৃতের কোনো পূর্বাঞ্চলীয় রূপ থেকে জন্ম নিয়েছে বাংলা ভাষা। পরীক্ষায় তোমাদের জ্ঞানমূলকে আসতে পারে। জর্জ আব্রাহাম গিয়ারসন এর মতে বাংলা ভাষার জন্ম হয়েছে কোথা থেকে? সেক্ষেত্রে তোমাদের আনসার করতে হবে এভাবে, জর্জ আব্রাহাম গিয়ারসনের মতে মাগধী প্রাকৃতের কোনো পূর্বাঞ্চলীয় রূপ থেকে মূলত বাংলা ভাষার জন্ম হয়েছে। পরবর্তীতে যীশুখ্রিস্টের জন্মের কিছু আগে ভারতীয় আর্য ভাষা 3টি স্তরের উদ্ভব আমরা পাই। হ্যাঁ, ভারতীয় আর্য ভাষার 3টি স্তর। প্রথম স্তরটি হচ্ছে বৈদিক বা বৈদিক মানে সংস্কৃত, যেটি 1200 খ্রিস্টপূর্ব থেকে খ্রিস্টপূর্ব 8 শব্দ সময়কালে উদ্ভব হয়েছে। তারপর পাওয়া যায় সংস্কৃত। সংস্কৃত ভাষাটিও এসেছে মূলত খ্রিস্টপূর্ব 8 শব্দের দিকে। এটি সম্ভবত বিধিবদ্ধ হতে থাকে, কেননা তখনকার সময়ে সাধারণ মানুষের কাছে বৈদিক ভাষাটা বোধগম্য হয়ে উঠছিল না। তখন ব্যাকরণবিদরা নানা নিয়ম বিধিবদ্ধ করে একটি মানসম্পন্ন ভাষা সৃষ্টি করেন, আর এই ভাষার নাম হচ্ছে সংস্কৃত ভাষা। সংস্কৃত শব্দ অর্থ কি তোমরা জানো? সংস্কৃত শব্দ অর্থ হচ্ছে বিধিবদ্ধ, পরিশীলিত, শুদ্ধ ভাষা। পরীক্ষায় এটি আসে, এমসিকিউ আসতে পারে বা জ্ঞানমূলক আসতে পারে, মানে পারে যে সংস্কৃত শব্দের অর্থ কি, অর্থাৎ কি হবে? বিধিবদ্ধ, পরিশীলিত, শুদ্ধ ভাষা। পরীক্ষা আসতে পারে এক মানসম্পন্ন ভাষা সৃষ্টি, মানসম্পন্ন ভাষা কাকে বলা হয়? কাকে বলা হয়? সংস্কৃত ভাষাকে মানসম্পন্ন ভাষা বলা হয়। এই সংস্কৃত ভাষায় পরবর্তীতে খ্রিস্টপূর্ব 400 অব্দের দিকে ব্যাকরণবিদ পাণিনির হাতে কি চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়। এটি ইম্পর্টেন্ট লাইন। মূলত পরীক্ষায় আসে কার হাতে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? কার হাতে? ব্যাকরণবিদ পাণিনির হাতে সংস্কৃত ভাষা চূড়ান্ত রূপ লাভ করে। শিক্ষার্থীরা, তোমরা বলো যে এই মানে আমাদের বাংলা অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকার মধ্যে সবচেয়ে কঠিন টপিকস হচ্ছে এই অধ্যায়টি, বাংলা ভাষা জন্মকথা। তো তোমাদের সুবিধার্থে আমি মূল বিষয়বস্তুটি এখানে তোমাদের উল্লেখ করে দিয়েছি। এটি পড়লে আমার ধারণা তোমাদের 100% মানে তোমরা বুঝতে সক্ষম হবে। তো মূল বিষয়বস্তুতে আমরা চলে যাই। বাংলা ভাষা জন্মকথা প্রবন্ধটিতে বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভাষার ধর্মই হচ্ছে বদলে যাওয়া। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি। দেখো, আমরা যখন এক এলাকা থেকে অন্য এলাকা যাই তখন কি হয়? দেখো, মানুষের ভাষার মধ্যে কিন্তু ভেরিয়েশন চলে আসে। ধরো ময়মনসিংহ অঞ্চলের মানুষের ভাষা আর নেত্রকোনা অঞ্চলের মানুষের ভাষার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যদিও এটি একই বিভাগে পড়েছে, কিন্তু আঞ্চলিকতার কারণে, অঞ্চলভেদে তারতম্যতার কারণে, উপভাষার জনিত কারণে আমাদের ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে। একসময় ধারণা করা হতো বাংলা এসেছে সংস্কৃত থেকে। মানে কি, মানে বাংলা ভাষা যখন উদ্ভব করা হয় তার আগেই মানে কি একদল, আমাদের সমাজে একদল লোক মনে করছিল যে কি বাংলা ভাষা এসেছে সংস্কৃত ভাষা থেকে। কেননা তাদের ধারণা, মূল কারণ হচ্ছে কারণ তারা বিশ্বাস করতো যে সংস্কৃত ভাষা অনেক শব্দই সরাসরি বাংলা ভাষায় ব্যবহৃত হয় বলে একদল লোক বাংলা ভাষাকে কি বলতো? সংস্কৃতের মেয়ে মনে করতো। মানে কি, সংস্কৃত হচ্ছে বাংলার জননী, এরকম একটা ধারণা করতে একদল লোক। কারণ কি, সংস্কৃত কে মূলত আমাদের কি দুষ্ট মেয়ে বলে আখ্যায়িত করা হয়েছে। দেখো, পরবর্তীতে কিন্তু তখনকার দিনে সংস্কৃত ছিল মূলত উঁচু শ্রেণী সমাজের মানুষের লেখার ভাষা। তখনকার সময় যে জমিদার শ্রেণী ছিল, উচ্চ শ্রেণী ইংরেজরা ছিল, তাদের লেখার ভাষা ছিল মূলত সংস্কৃত। কিন্তু সংস্কৃত তো তখন সকলে বোধগম্য ছিল না। আর যারা কথা বলতো মূলত প্রাকৃত ভাষায়।
এখন দেখো, কথা বলতে মানুষের কি, এখন আমি আগেই বলেছিলাম প্রাকৃত ভাষা আবার কি বিভিন্ন মাধ্যম রয়েছে, বিভিন্ন রূপ রয়েছে। সেই ক্ষেত্রে তখন কি বলছে যে মানুষরা কথা বলতে নানা রকম প্রাকৃত ভাষা, কিন্তু প্রাকৃত হচ্ছে মূলত কি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা। কথ্য ভাষা মানে কি মুখের ভাষা। বলছে যে মানুষ কথা বলতো প্রাকৃত ভাষা এবং লিখত কি লেখা ভাষা ছিল তাদের সংস্কৃত। প্রাকৃত ভাষা মূলত মানুষের দৈনন্দিন জীবনের কথ্য বা মুখের ভাষা, আর এই প্রাকৃত ভাষা থেকেই মূলত বাংলা ভাষার উদ্ভব হয়েছে। পরবর্তীতে এটা নিয়ে আবার একটা ঝামেলা হয়, কারণ কি আমরা তো দেখেছি কি প্রাকৃত ভাষার বিভিন্ন রূপ রূপ বিদ্যমান থাকায় তখনকার সময়ের একজন একজন কি বলবো এটাকে বিজ্ঞানী না ঠিক ভাষাবিদ, তিনি বলছেন কে জর্জ আব্রাহাম গিয়ারসম, তখনকার সময় প্রাকৃত ভাষার বিভিন্ন রূপ বিদ্যমান থাকায় হ্যাঁ জর্জ আব্রাহাম গিয়ারসম বিভিন্ন মানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি আবিষ্কার করলেন যে না, প্রাকৃত মাগধী প্রাকৃতের কোনো পূর্বাঞ্চলের রূপ থেকে মূলত বাংলা ভাষার জন্ম হয়েছে। অর্থাৎ মাগধী প্রাকৃতের বিভিন্ন রূপ থেকে, বিভিন্ন রূপ বলতে পূর্বাঞ্চলের রূপ থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে। তো দেখো, ইউরোপ ও এশিয়ার কি বেশ কিছু ভাষা ও ধ্বনিতে কি করা যায়, মানে বেশ মিল পাওয়া যায়। এই মিল পাওয়ার কারণেই তখন ভাষাতাত্ত্বিকরা এই ভাষাগুলো একটি নামকরণ করেন যে ইউরোপে এবং এশিয়া এমন কিছু ভাষা আছে যেগুলোর সাথে কি একে অপরের সাথে অনেকটা কি সম্পৃক্ত। সেই কারণে ভাষাবিদরা বা কি গবেষকরা চিন্তা ভাবনা করে এই ভাষা বংশটির নাম দেন ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। তো তখনই ইন্দো ইউরোপের ভাষা বংশে একটি শাখা আবিষ্কার হয়, সেটি হচ্ছে কি ভারতীয় বা কি প্রাচীন ভারতীয় আর্য ভাষা। পরীক্ষা আসতে পারে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্যতম একটি শাখা কি কি বলতো, প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এই ভাষার প্রাচীন রূপ পাওয়া যায় মূলত ঋগ্বেদের মন্ত্রগুলোতে। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি যে প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায়, ঋগ্বেদের মন্ত্রগুলোতে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, ম্যাডাম ঋগ্বেদের মন্ত্র এটা কি? ঋগ্বেদ হচ্ছে মূলত ওই যে হিন্দু সম্প্রদায়ের বেদের শ্লোক, যারা এই শ্লোকগুলো মানে পবিত্র মনে করে মুখস্থ রাখতো। কি এভাবেই মূলত এই ঋগ্বেদের গ্রন্থগুলোতেই আমরা প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপ পাই। কিন্তু দেখো এই মন্ত্রের বা এই মন্ত্রগুলোর ভাষা কিন্তু আবার বেদের ভাষা ছিল, যেহেতু বৈদিক গোষ্ঠীর এই ভাষাগুলো মানে ব্যবহার করত, তাই কি এদেরকে বেদের ভাষাও বলা হয়। কিন্তু এই বেদের ভাষা আবার কি একসময় সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে, যা সকলের কাছে বৈদিক ভাষা নামে পরিচিত। তখন ব্যাকরণবিদরা একটি মানসম্পন্ন ভাষা সৃষ্টি করলেন, যার নাম সংস্কৃত ভাষা। এর অর্থ হচ্ছে বিধিবদ্ধ পরিশীলিত শুদ্ধ ভাষা। ভারতীয় আর্য ভাষার 3টি স্তর রয়েছে। প্রথম স্তরের নাম হচ্ছে বৈদিক সংস্কৃত ভাষা, যেটি মূলত খ্রিস্টপূর্ব 1200 থেকে 800 পর্যন্ত সময়কাল ছিল। এবং দ্বিতীয় স্তরের নাম হচ্ছে প্রাকৃত বা প্রাচীন ভারতীয় আর্য ভাষা, যেটি সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 450 থেকে 1000 অব্দ পর্যন্ত। এবং তৃতীয় স্তর বা শেষ স্তরের নাম ছিল অপভ্রংশ, যা অপভ্রংশ অর্থাৎ এটি অর্থ হচ্ছে যা খুব বিকৃত হয়ে গেছে। তখন ভারতীয় উপমহাদেশে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় মনে করেন যে পূর্ব মাগধী অপভ্রংশ থেকেই বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌরী প্রাকৃতের পরিবর্তিত রূপ হচ্ছে যেহেতু গৌরী অপভ্রংশ, তাই গৌরী অপভ্রংশ থেকে মূলত বাংলা ভাষার জন্ম হয়েছে। অর্থাৎ মূল কথা হচ্ছে বাংলা ভাষার জন্ম কোত্থেকে হয়েছে? বাংলা ভাষার জন্ম হয়েছে মূলত আমাদের কোত্থেকে? গৌরী অপভ্রংশ থেকে মূলত বাংলা ভাষার জন্ম হয়েছে। এটি হচ্ছে মূলত বাংলা ভাষার জন্মকথার প্রবন্ধের মূল বিষয়। তো শিক্ষার্থীরা, আমার ধারণা তোমরা যদি এই মূল বিষয়বস্তুটি খাতায় লিখে রাখো বা মুখস্থ করে ফেলো, তাহলে তোমাদের বোঝার কোনো অসুবিধা হওয়ার কথা না। তো চলো এবার আমরা জানবো সংস্কৃত থেকে বাংলা ভাষা, মানে সংস্কৃত শব্দগুলো বাংলা ভাষায় কিভাবে এসেছে এবং প্রাকৃত থেকে বাংলা ভাষায় কিভাবে শব্দগুলো রূপান্তরিত হয়েছে, সে বিষয়ে আমরা এখন জানবো।
দেখো, সংস্কৃত থেকে বাংলা শব্দ উৎপত্তি। এখন দেখো, আমরা যে চাকা শব্দটি ইউজ করি, চাকা শব্দটি ব্যবহৃত হয় কি, চাকা হচ্ছে বাংলা শব্দ, কিন্তু এটি যখন সংস্কৃত ছিল তখন হয়ে গিয়েছিল কি চক্র। চক্রটি পরবর্তীতে পরিবর্তন হয়েছে চক্ক। এই চক্ক থেকে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে চাকা। দেখো, আমরা যে কাজ শব্দটি ব্যবহার করি এটিও কিন্তু বাংলা ভাষার শব্দ, কিন্তু এটি মূলত সংস্কৃত থেকে বাংলা ভাষায় এসেছে। সংস্কৃততে যখন কাজ শব্দটি কিরকম ছিল, দেখো, কর্ম। কর্মটা হচ্ছে সংস্কৃত শব্দ, পরবর্তীতে রূপান্তরিত হয়েছে কর্ম, তারপর বাংলা ভাষায় এসেছে কি কাজ। ঠিক তেমনি চামার। চামার হচ্ছে বাংলা শব্দ, কিন্তু সংস্কৃত ভাষায় ছিল কি শব্দটা, চর্মকার। চর্মকার হচ্ছে সংস্কৃত শব্দ, পরবর্তীতে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে গিয়েছে চর্ময়ার, এবং বাংলা এসে হয়েছে চামার। এখন চলো, প্রাকৃত থেকে বাংলা শব্দ উৎপত্তি কিভাবে হয়েছে। একটু আগে আমি বলেছিলাম যে কি চক্র, তাই না? চক্র থেকে এসেছে কি, চক্র হচ্ছে প্রাকৃত শব্দ, এই প্রাকৃত পরিবর্তিত হয়ে আসছে চাকা। ঠিক তেমনি চাঁদ। চাঁদ হচ্ছে বাংলা শব্দ, প্রাকৃতে ছিল কি চন্দ্র, প্রাকৃতে চন্দ্র পরিবর্তিতে কি পরিবর্তন হয়ে এসেছে চাঁদ। ঠিক তেমনি হাত। হাত শব্দটি কি বাংলা শব্দ, কিন্তু প্রাকৃতিতে ছিল কি হত্ত, হত্ত থেকে পরিবর্তিত হয়ে এসেছে হাত। এবার চলো, আমি বলেছিলাম তোমাদেরকে একটু আগে যে কি মানে প্রাচীন ভারতীয় আর্য ভাষাগুলো মূলত কি মানে প্রাচীন ভারতীয় আর্য ভাষাগুলো পাওয়া গিয়েছিল ঋগ্বেদের মন্ত্রগুলোতে। এখন দেখো, ঋগ্বেদ থেকে কিভাবে বৈদিক ভাষায় বিবর্তন ঘটেছে। দেখো, তখনকার সময় কিন্তু ঋগ্বেদের মন্ত্রগুলো মানুষের মুখে মুখে ব্যবহৃত হতো। তখনকার বেদেরা শ্লোকগুলো পবিত্র মানে বিবেচনা করে তার অনুসারীরা সেগুলো মুখস্থ করে রাখতো। পরবর্তীতে শতাব্দীর পর শতাব্দী কেটে যায়, মানুষের দৈনন্দিন জীবনে কি এইসব বৈদিক ভাষাগুলো কি ব্যবহার অনেক কঠিন হয়ে যায়। ঠিক তখন কি করলো, মানুষ দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করতো কি সেগুলো কি বদলে যেতে থাকে আস্তে আস্তে। ঠিক আছে, বদলে যেতে থাকে, এবং কি এক সময় মানুষের কাছে এগুলো কি দুর্বোধ্য হয়ে ওঠে। কোন ভাষাটি? ওই যে বৈদিক ভাষা বা বেদের ভাষা। মূলত কি মানে এভাবে মূলত ঋগ্বেদ থেকে বৈদিক ভাষায় বিবর্তন ঘটে। এখন দেখো, আমি তোমাদের আগে বলেছিলাম ভারতীয় আর্য ভাষা তিনটি স্তর। কি কি? প্রাচীন ভারতীয় আর্য ভাষা, বা যেটাকে আমরা বলেছি বই দেওয়া আছে বৈদিক বা কি বৈদিক সংস্কৃত ভাষা। দ্বিতীয়টি হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা বা কি সংস্কৃত বা প্রাকৃত ভাষা, এবং লাস্ট স্তর যেটি এটি হচ্ছে আধুনিক ভারতীয় আর্য ভাষা। এখন দেখো, প্রাচীন ভারতীয় আর্য ভাষার উৎপত্তিকাল কিভাবে? খ্রিস্টপূর্ব 1200 থেকে 800 অব্দ। হ্যাঁ, তখন কি ছিল? বৈদিক ভাষা। আর মধ্য ভারতীয় আর্য ভাষা কি ছিল? 450 থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখন দেখো, আধুনিক ভারতীয় আর্য ভাষা কি বলেছে? 1000 থেকে 1000 পর থেকে। এখানে আবার কি শেষ স্তরের নাম আমরা কি বলেছিলাম? অপরবংশ। কিন্তু এই অপরবংশের সাথে কিছু বাংলা, হিন্দি, মারাঠি, পাঞ্জাবি ভাষা আছে। দেখো, মূলত কি বলেছিলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কিন্তু বলেছিলেন পূর্ব মাগধী থেকে বাংলা ভাষা এসেছে, কারণ তার কাছে মনে হয়েছিল যে আসাম এবং ওড়িয়া ভাষা কি বাংলা ছিল, তাই বাংলার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে আসাম এবং ওড়িয়ার। আরও কয়েকটি ভাষার আত্মীয়তা সম্পর্ক রয়েছে বাংলার সঙ্গে, কেননা সেগুলো জন্মেছিল মূলত মাগধী অপভ্রংশ থেকে। এই ভাষাগুলো হচ্ছে মৈথিলি, মাগধী এবং ভোজপুরিয়া। এই যে দেখো, আমি তোমাদের বলেছিলাম যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশে অনেকগুলো শাখা আছে, সেই শাখাগুলো তোমরা একটু এক পলক দেখে দাও। মূলত এই উপরের চিত্র থেকে আমরা ইন্দো ভারতীয় বা ইউরোপীয় ভাষার পরিবার সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পাবো। মানে কি 260 কোটি মানুষ, তথা মানে কি পৃথিবীর জনসংখ্যা প্রায় অর্ধেক অংশই মূলত ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারভুক্ত। দক্ষিণ এশিয়া বলো, ইরান বলো, আফগানিস্তান, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সহ সব পৃথিবীর এক বিশাল ভূভাগের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ এই ভাষায় পরিবারভুক্ত।
এবং এই বিভিন্ন ভাষায় কথা বলে। এই যে আর্মেনীয় বলো, আলবেনীয়, গ্রিক, বাল্টোস্লাভিক, এগুলো হচ্ছে মূলত ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। আর আমাদের বাংলা ভাষার উদ্ভব হয়েছে মূলত প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে। এইগুলো হচ্ছে তোমাদের বৈদিক এবং সংস্কৃত ভাষার কিছু চিত্র। দেখো, এখন চলো আমরা মূল্যায়নে চলে যাই। এখন যা পড়লাম তার কিছু অংশ আমরা একটু জেনে নিই। কোন প্রাকৃত থেকে বাংলা ভাষার উদ্ভব ঘটেছিল, এর প্রথম স্পষ্ট মত প্রকাশ করেন কে করেছিলেন বলতো? জর্জ আব্রাহাম গ্রিয়ারসন বলেছিলেন মাগধী প্রাকৃতের কোনো পূর্বাঞ্চলের রূপ থেকে। 2, দেখো, ভারতীয় আর্য ভাষার প্রাচীন ভাষাগুলোকে কি বলা হয়? ভারতীয় আর্য ভাষার প্রাচীন ভাষাগুলোকে বলা হচ্ছে বৈদিক বা বৈদিক সংস্কৃত ভাষা। পরের প্রশ্নে যাই। প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ পাওয়া যায় কোন মন্ত্রগুলোতে? এটা একদম সহজ। কি হবে উত্তরটা বলতো? ঋগ্বেদের মন্ত্রগুলোতে। এক সময় সাধারণ মানুষের কাছে কোন ভাষা দুর্বোধ্য হয়ে ওঠে? কোন ভাষা? বৈদিক ভাষা। নানা নিয়ম বিধিবদ্ধ করে ব্যাকরণবিদ্যা যে মানসম্পন্ন ভাষা তৈরি করেন তার নাম কি? সংস্কৃত ভাষা। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো আনসার করতে পারবে। চলো আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্নের উত্তরে যাই। উত্তরগুলো আমি একটু বিশ্লেষণ করে দিব তোমাদেরকে। বাংলা সংস্কৃতের মেয়ে, ব্যাখ্যা করো। এখন দেখো, এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে তুমি কিভাবে আনসার করবে? এভাবে লিখবে, মানে এই প্রশ্নের প্রথম জ্ঞানটা হবে এভাবে যে সংস্কৃত ভাষার অনেক শব্দ সরাসরি বাংলা ভাষায় ব্যবহৃত হয় বলে একদল লোক বাংলাকে সংস্কৃতের মেয়ে মনে করতেন। তারপর অনুধাবনে চলে যাবে যে কি ভাষার ধর্ম হচ্ছে বদলে যাওয়া। 100 বছর পূর্বেও বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে কারো সঠিক ধারণা ছিল না। তখন এই ভাষা জন্ম ইতিহাস নিয়ে ভাষাবিদদের মধ্যে নানা রকম ধারণার প্রচলন হতে থাকে। সংস্কৃত ভাষা অনেক শব্দ সরাসরি বাংলায় ব্যবহৃত হয়েছে বলে সে কারণেই একদল লোক ভেবেছে যে বাংলা সংস্কৃতের মেয়ে। পরের প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভাষার ধর্ম হচ্ছে কি বদলে যাওয়া, ব্যাখ্যা করো। এখন এই ভাষার ধর্ম বদলে যাওয়া বলতে এখানে মূলত মানুষের মুখে মুখে ভাষার রূপ বদল ঘটার বিষয়টিকেই প্রাবন্ধিক ইন্ডিকেট করেছে। কারণ কি দেখো, মানুষের মুখে মুখে কিন্তু কি বদলে যায় আমাদের ভাষার ধ্বনি, রূপ বদলে যায় শব্দের এবং কি বদলে যায় অর্থের। এভাবে বহুদিন কেটে যাওয়ার পর মনে হয় ভাষাটি একটি নতুন ভাষা হয়ে উঠেছে। এজন্য কি ভাষা বদলে যায়। পরের প্রশ্নে চলো, কি বলেছে? কিভাবে একটি নতুন ভাষার জন্ম হয়েছে? কিভাবে জন্ম হয়েছে বলতো? এই প্রশ্নটি একটু জটিল মনে হচ্ছে না, তাই না? কিভাবে একটি ভাষার জন্ম হয়েছে, প্রশ্নের আনসারটি তোমাদের দিতেই হবে। দেখো, ভাষা কিভাবে একটি ভাষা জন্ম হয়েছে? মূলত কি ভাষা নানা রকম বিবর্তনের মধ্য দিয়ে নতুন নতুন ভাষা জন্ম দেয়। ভাষা কি প্রতিনিয়ত পরিবর্তনশীল না? মানুষের মুখে মুখে উচ্চারিত হওয়ার মধ্য দিয়ে বদলে যায় শব্দ। এভাবে কি দীর্ঘদিন ধরে নানা পরিবর্তনের মধ্য দিয়ে কি পরিবর্তিত রূপের সঙ্গে মূল ভাষার ব্যাপক পার্থক্য দেখা দেয়, যার কারণে জন্ম নেয় নতুন ভাষা। পরের প্রশ্ন চলো, বৈদিক ভাষা কাকে বলে? সহজ, যে কি যীশু খ্রিস্টের জন্মের মোটামুটি 1000 বছর পূর্বে রচিত বেদে ভাষাকেই বৈদিক ভাষা বলে। তখন লিখবে আর অনুধাবনে ব্যাখ্যা করবে এভাবে যে কি বেদকে প্রাচীনতম ধর্মশাস্ত্র হিসেবে তখনকার সময়ে বিবেচনা করা হতো। এটি রচিত হয়েছিল মূলত বৈদিক ভাষায়, কিন্তু এই সাধারণ ভাষাকে মানুষের বোধগম্য ছিল না। শ্লোকগুলো পবিত্র বিবেচনা করে তখন কি করা হতো? মুখস্থ করা হতো। আর বৈদিক ভাষা মূলত কি দুর্বোধ্য ছিল বলে এই ভাষায় মানুষ কথা বলতো না। পরের প্রশ্নটি দেখো, ভাষা স্রোতবাহী নদীর মতো মানে গতিশীল। এই প্রশ্নটি আর ভাষা ধর্মই বদলে যাওয়া প্রায় কাছাকাছি প্রশ্ন। উত্তরটি হবে এভাবে, নদীর স্রোতের মতোই ভাষা এগিয়ে যায় বলে ভাষা স্রোতবাহী নদীর মতো মানে গতিশীল। পরবর্তীতে তোমরা ব্যাখ্যা করবে এভাবে যে ভাষা কি পরিবর্তনশীল, যে ভাষা পরিবর্তন হয় সে ভাষা কালের বিবর্তনে হারিয়ে যায়। কেননা ভাষার ধর্ম হচ্ছে বদলে যাওয়া। নদীর স্রোত যেমন কখনো কি স্থির থাকে না, সর্বদা বয়ে চলে, ভাষাও তেমনি নিয়ত কি রূপ বদল ঘটে।
পরের প্রশ্ন দেখো, বাংলা ভাষা উৎপত্তি সম্পর্কে দুজন পণ্ডিতের মতামত। এটা কি মানে কি বলেছেন যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন পূর্ব মাগধের অংশ থেকে বাংলা উদ্ভব হয়েছে। বাংলা, আসামি ও ওড়িয়া, তাই বাংলার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে আসাম ও ওড়িয়া ভাষা। ঠিক তেমনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে না, এটি প্রাকৃত একটি নাম হলো গৌরী প্রাকৃত, তাই তিনি মনে করেন গৌরী প্রাকৃতের পরিণত অবস্থা গৌরীয় অপভ্রংশ থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। 1000 বছর পর বাংলা ভাষা ঠিক এমন থাকবে না। এই প্রশ্নটি একটু খুবই ইম্পর্টেন্ট, যে এখানে মূলত যে ভাষার বিবর্তনের দিকটির কথা প্রাবন্ধিক তুলে ধরেছেন। এখানে মূলত বলছেন যে কি ভাষা মানে কি একটি প্রধান ভাষা অংশ কিন্তু একাধিক ভাষায় পরিবর্তনের বিষয়টি আলোচিত হয়েছে, যে ভাষা ধর্ম কি বদলে যাওয়া, একটা সময় কি ভাষা বদলে যাবে। আর আমাদের বাংলা ভাষা হচ্ছে বিবর্তনেরই ফসল। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে সংস্কৃত মানে প্রাকৃত, মাগধী, প্রাকৃত ইত্যাদি মাধ্যমে পরিবর্তিত হতে হতে বাংলা ভাষা আজকে রূপ লাভ করেছে। তাই ভাষা বিবর্তনের এই বিষয়টি মূলত 1000 বছর পর বাংলা ভাষা ঠিক হবে, ঠিক এমন থাকবে না, এই উক্তিটির মাধ্যমে প্রাবন্ধিক বোঝানোর চেষ্টা করেছে। এই ছিল মোটামুটি তোমাদের বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের আলোচিত বিষয়। আশা করব তোমরা মূল বিষয়বস্তুটি পড়লেই তোমাদের এই প্রবন্ধের মূল প্রবণতা বলো মূল বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে তোমাদের এমসিকিউ বলতে তোমাদের এই প্রশ্ন মোটামুটি মূল বিষয়বস্তু যদি জানা থাকে, এমসিকিউ তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই।